আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা বলেন? কেমন চলছে? আর কয়েকদিন ক্লাস হবে? জানি না আমি। আজকে আমার লাস্ট ক্লাস তোমাদের সাথে। বাংলায় কোনো ক্লাস নাই। খারাপ আছি ভাই। কেন খারাপ আছি? মোটামুটি ভালো না। কেন? মোটামুটি ভালো না থাকার কি কারণ? দিলাম স্ট্রিম 5। জেমস দিছিলেন, পাই নাই তাই খারাপ আছে। আচ্ছা, জেমস দিছিলাম পান নাই, খারাপ আছেন তাই। এটা দাঁড়ান। আরে, কে জানি বললো এটা? আবার বলেন তো একটু। আমি তো মনে হচ্ছে দিছিলাম জেমস আপনাকে। শুভশ্রী ভট্টাচার্য। শুভশ্রী ভট্টাচার্য। দাঁড়াও, সাউন্ড থাকবে না কেন স্ট্রিম 5-এ? সবই আছে স্ট্রিম 5-এ। ভয়েস অন করা। স্ট্রিম 1 থাকতে স্ট্রিম 5 কেন লাগে তোমাদের? ইয়ামিন আরাফাত। শুভশ্রীর পরে জানি কি? আরে তোমার নাম ভুলে যাই কেন আমি? দুঃখিত। রায়। ভট্টাচার্য। ওকে। ভট্টা ভট্টাচার্য। টায়ার্ড লাগতেছে এত টাইপ করতে। আরটা কে জানি ছিল? প্রতিভা। প্রতিভা কি? কি ছিল? নামটা মনে আছে এই জন্য বলতেছি। প্রতিভার পরে কি ছিল? দিব। প্রতিভা চক্রবর্তী। চক্র। ইয়ামিন ভাই, এই যে ক্লাস 10-এ আমার দুইটা স্টুডেন্ট আছে বুঝছেন। ওদেরকে জেমস দিছিলাম আগের ক্লাসে, কিন্তু কি আর পাসওয়ার্ড চাই? আপনাদের সিস্টেম বুঝি না ভাই এগুলা। পরে দিতে পারি নাই। তো এই দুইজনকে দিয়েন। ভালো দেখা কিছু দিয়ে দিয়েন। দিয়ে দিচ্ছি। হয়ে যাবে। ওরা ক্লাসে অ্যান্সার করছিল কোশ্চেনের, আমার মনে আছে তাই নাম তাই দিলাম। আর কারোর নাম মনে পড়ছে না তাই দিচ্ছি না। দিব না আবার, সমস্যা নেই। দেখো, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমরা শুরু করব প্রবাস বন্ধু। এখন প্রবাস বন্ধু এটা সৈয়দ মুজতবা আলী লিখেছেন। তিনি না অনেক ফানি একটা রাইটার, বুঝছো? ফানি রাইটার মানে হচ্ছে উনি অনেক মজা করেন লেখার মধ্যে। ওকে। তো লেখার মধ্যে উনি অনেক মজা করেন। তো ওনার লেখাগুলা পড়তে অনেক মানে ফানি লাগে, হাসি লাগে। হ্যাঁ। তো কথাবার্তা গুলা এরকম। এই যে প্রবাস বন্ধু, এই যে তোমাদের গদ্য যেটা আছে, এটা কোন বই থেকে নেওয়া হয়েছে তার? কোন বই থেকে নেওয়া হয়েছে? কোন বই থেকে নেওয়া হয়েছে? হ্যাঁ, আব্দুর রহমানের কাহিনী দেখবো আমরা আমাদের এই জায়গায়, লেখকের কাহিনী দেখবো। কোন বই থেকে নেওয়া হয়েছে এটা? দেশে বিদেশে। রাইট। দেশে বিদেশে থেকে নেওয়া হয়েছে। এখন ইন্টারেস্টিং ব্যাপার কি জানো? এটার আগের পার্টটুকু মোস্ট প্রবাবলি, মানে এটার আগের যে পার্টটা, মানে এই কাহিনী শুরু হওয়ার আগের পার্টটা আছে হচ্ছে তোমাদের সেম দেশ বিদেশ গ্রন্থ থেকে সৈয়দ মুস্তফা আলীর সেম এই গল্পের একটা অংশ তোমরা পড়বা ইন্টারে। তোমরা এইচএসসি তে পড়বা, গন্তব্য কাবুল।
গন্তব্য কাবুল, মানে সে কাবুল পর্যন্ত যে গেছে, আফগানিস্তানের রাজধানী, তার যাত্রা পথের বিভিন্ন স্মৃতি এক্সপিরিয়েন্স সেগুলো হচ্ছে গন্তব্য কাবুলে আসছে। আর প্রবাস বন্ধুতে আসছে কাবুলে যাওয়ার পরের কাহিনী। তার যে মনে করো যে ভৃত্য, বা যে তার যে হচ্ছে চাকর, হ্যাঁ চাকরটা সম্মানিত ভাবে হচ্ছে নাও, এখানে অ্যাকচুয়াল চাকর বোঝাচ্ছি, সেই অ্যাকচুয়াল চাকর আব্দুর রহমান, তার হেল্পিং হ্যান্ড, তার সাথে যে কাহিনী, তার যে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, সেটা নিয়ে হচ্ছে এই জায়গাতে আমরা দেখব। হ্যাঁ, তো প্রবাস বন্ধু সৈয়দ মোস্তফা আলী, তিনি আসলে কাবুলে গিয়েছিলেন তার পেশাদারিত্ব এরকম কারণে, মানে তার চাকরি হয়েছিল কোথায় বলতো? কাবুলে একটা শিক্ষা প্রতিষ্ঠানে তার চাকরি হয়েছিল। আমরা ইন্টারের জিনিসপত্র, এইচএসসির বইয়ের জিনিসপত্র এখানে আলোচনা করব না, প্যারা নেই, বুঝছো? তো মর্তমান কলা, মর্তমান রম্ভা, এই যে ওই জায়গায় চলে গেছে, এখনো শুরুই করি নাই, সে হচ্ছে ওই মর্তমান কলাতে চলে গেছে। তো স্টার্ট করি আমরা। হ্যাঁ, কাহিনীটা সুন্দর। ওকে, তানভীর ভাইয়া যেমনই পড়াক না কেন কাহিনী খুব ভালো বলতে পারে। তো মজা পাবা, একটু মনোযোগ দিয়ে শুনলে মজা পাওয়া যাবা, বুঝতে পারছো? ওকে, তো দেখো, বাসা পেলুম কাবুল থেকে 2.5 মাইল দূরে খাজা মোল্লা গ্রামে। কত? 2.5 মাইল দূরে খাজা মোল্লা গ্রামে আমাদের লেখক হচ্ছে বাসা খুঁজে পেল। কি খুঁজে পেল? বাসা খুঁজে পেল। কতটুকু দূরে? 2.5 মাইল দূরে। আজকে তো লেখার আগে থেকে স্লো হয়ে গেছে, বোর্ড চালাইছি দেখে আজকে। তো বাসা পেলুম কাবুল থেকে 2.5 মাইল দূরে খাজা মোল্লা গ্রামে। তো খাজা মোল্লা গ্রামের নাম, সেই গ্রামে হচ্ছে আমাদের লেখক বাসা পাইছে খুঁজে। সে তো গেছে মনে করো যে কাবুলে। কাবুল হচ্ছে আফগানিস্তানের রাজধানী, এটা বিদেশ তার জন্য, অন্য একটা জায়গা। সেই জায়গায় সে কখনো থাকে নাই, তাকে অবশ্যই থাকার জন্য বাসা ভাড়া নিতে হবে। বাসার সঙ্গে সঙ্গে চাকরও পেলুম। বাসার সাথে সাথে তিনি কি পেলেন? বাসার সঙ্গে তিনি পেলেন হচ্ছে চাকরও, প্লাস দিয়ে দিলাম। অধ্যক্ষ জিরার জাতে ফরাসি। অধ্যক্ষর বাংলা কি? ঠিক আছে, অধ্যক্ষর বাংলা কি? অধ্যক্ষর বাংলা জানো? আচ্ছা, এটা মনে হয় অ্যাপের জন্য ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। অধ্যক্ষর বাংলা কি? হেট বেটা, অধ্যক্ষই তো বাংলা। কোয়েশ্চেন এটা জিজ্ঞেস করলে অ্যান্সার দেওয়া শুরু করে, অধ্যক্ষই তো বাংলা, অধ্যক্ষর বাংলা আবার কি হবে? অধ্যক্ষর ইংরেজি কি? অধ্যক্ষর ইংরেজি কি? অধ্যক্ষর ইংরেজি কি? প্রফেসর। প্রফেসর তো অধ্যাপক। প্রফেসর তো অধ্যাপকরে বলে, অধ্যাপককে বলা হচ্ছে প্রফেসর। প্রফেসর বলো অধ্যাপককে। আর অধ্যক্ষ কাকে বলে? প্রিন্সিপালকে বলে। ঠিক আছে, প্রিন্সিপাল, PAL। PAL, তোমরা বানানে ভুল করো। প্রিন্সিপাল PAL যেটা লাস্টে, ওইটা দিয়ে বোঝায় হচ্ছে স্কুল মানে কলেজের প্রিন্সিপাল, অধ্যক্ষ। আর প্রিন্সিপাল PLE, ওটা হচ্ছে কি? প্রিন্সিপাল বলতে এই জায়গাতে তোমার মূল কোনো কিছু বোঝায়, ঠিক আছে, বা আদর্শ বোঝায়। ওকে, দুইটা আলাদা জিনিস। তো এই জায়গাতে তোমরা ঠিক মতো দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ, এটা জানো, মেইন বোঝায়, ঠিক আছে। প্রভাষক মানে হচ্ছে তোমার লেকচারার, ওটা অন্য জিনিস, তোমরা মানে কনফিউজড হয়ে যাও। ওকে, এই জায়গাতে অধ্যক্ষ মানে হচ্ছে প্রিন্সিপাল। ওকে, দেখো, তো প্রিন্সিপাল মানে অধ্যক্ষ জিরার, যাতে ফরাসি। ফরাসি মানে কি? ফ্রান্স থেকে আসছে। অধ্যক্ষ জিরার। এখন অধ্যক্ষ মানে কি? সে যেই কলেজে পড়াতে গিয়েছে, বা যে বিশ্ববিদ্যালয়ে পড়াতে গিয়েছে, সেই বিশ্ববিদ্যালয়ের প্রধান যেই লোক, তার নাম হচ্ছে জিরার। তার নাম কি? তার নাম হচ্ছে জিরার। জিরার যাতে ফরাসি। ফরাসিরা মোটামুটি শিক্ষিত জাতি, তারা অনেক আগে থেকে শিক্ষিত ছিল, এবং তারা অনেক আগে থেকেই মনে করো যে বিভিন্ন প্রোডাকশন ইন্ডাস্ট্রি এগুলাতে খুবই পারদর্শী ছিল। তোমরা নেপোলিয়নের নাম শুনছো, ঠিক আছে, ফ্রেঞ্চ বিপ্লবের ব্যাপারে তোমরা হচ্ছে জানো। তো কাজেই কায়দা মাফিক আলাপ করিয়ে দিয়ে বললেন, মানে তিনি হচ্ছে কি, মানে অধ্যক্ষ জিরার যাতে ফরাসি, মানে ফরাসিরা হচ্ছে এরকম একটু মানে কথা বলাতে পটু, বুঝছো? তো কাজেই কায়দা মাফিক, কায়দা মাফিক মানে কায়দা করে কোনো একভাবে, ঠিক আছে, আলাপ করিয়ে দিয়ে বললেন এর নাম আব্দুর রহমান। সে তার মানে চাকর তো আর আমাদের আব্দুর রহমানকে তো আর আমাদের লেখক গিয়ে খুঁজে পাবে না। হ্যাঁ, এটা তো ফেসবুক না যে সার্চ দিলাম চলে আসলো, লিঙ্কডইনে ঢুকলাম, হ্যাঁ একটা পোস্ট দিলাম, মানুষজন অ্যাপ্লাই করলো, নিয়ে নিলাম। তো অধ্যক্ষ জিরার তাকে হচ্ছে আব্দুর রহমানের সন্ধান দিছে, দেন আব্দুর রহমানের সাথে হচ্ছে পরিচয় করা দিল, এটা আব্দুর রহমান আপনার সব কাজ করে দিবে, জুতা বুরুশ থেকে খুন খারাপি। কথাটা বুঝো, জুতা বুরুশ থেকে খুন খারাপি, ঠিক আছে। তো তো অনেক চালু।
ঠিক আছে, সাউন্ড ক্লিয়ার? ওকে। জুতা বুরুষ থেকে খুন খারাপি, খুন খারাপি মানে হচ্ছে মানুষ মেরে টেরে ফেলা আর কি। ঠিক আছে, মানুষ মেরে টেরে ফেলা। এখন জুতা বুরুষ মানে হচ্ছে জুতা পলিশ করা। ঠিক আছে, জুতা পলিশ করে দিবে মানে জুতা পলিশ করা, জুতা বুরুষ জুতা পলিশ করা মানে হচ্ছে সিম্পল বা নর্মাল কাজ। হ্যাঁ, আর খুন খারাপি মানে হইতেছে অনেক সিরিয়াস লেভেলের কাজ, অনেক কঠিন কাজ আর কি। মানে সে সব ধরনের কাজ করতে পারে, হরফুল মৌলা, মানে সব পারে। ঠিক আছে, সকল কাজের কাজই সব কথাতেই রাজি, কথাটা হচ্ছে এমন। মানে সে ছোটখাটো জুতা পলিশ করার মতো সিম্পল ছোটখাটো কাজও করতে পারে, মানুষকে খুন খারাপিও করে ফেলতে পারে। যদি আমাদের এই জায়গাতে লেখক বলে যে আমার একটা মানুষের খুন করা দরকার, আব্দুর রহমান জিজ্ঞাসা করবে না যে সাহেব খুন করব কেন করব, জাস্ট বলবে আচ্ছা কারে খুন করার দরকার দেখায় দেন, করে দিচ্ছি আর কি। সব ধরনের কাজ হচ্ছে আমাদের আব্দুর রহমানকে দেওয়া হবে, সে খুবই এক্সপার্ট, অর্থাৎ তিনি হরফুল মৌলা। হরফুল মৌলা মানে সকল কাজের কাজী, মানে সে সবকিছু করতে পারে। কাজী মানে কি? সকল কাজের কাজী, মানে সব কাজে এক্সপার্ট, এরকম একজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে। জিরার সাহেব, এই জায়গাতে তোমরা ভাষার কিছু ডিফারেন্স দেখবা, কারণ এইটা আজ থেকে অনেক আগে লেখা হয়েছে। আমরা বর্তমানে বিভিন্ন শব্দ যেরকম ভাবে বলি বা লিখি, তখন এরকম ভাবে বলা বা লেখা হতো না। যেমন আমরা বলি সাহেব, তো আমাদের লেখক বলেছেন কি সাহেব, তো সাহেব আর সাহেব কি সেম কথা, সিনোনিম। ওকে, তো জিরার সাহেব কাজের লোক, অর্থাৎ সমস্ত দিন কোনো না কোনো মন্ত্রীর দপ্তরে ঝগড়া বৎসা করেই কাটান। ঝগড়া বৎসা বলতে এই জায়গাতে ঝগড়া, বাক বিতণ্ডা, কথা কাটাকাটি, যুক্তিতর্ক, আর্গুমেন্ট করা আর কি, আর্গিউ করা। বুঝতে পারছো? আর্গিউ করা। তো এই জায়গাতে তোমার মানে সে যেহেতু একটা বড় মানে শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল বা অধ্যক্ষ, ঠিক আছে, তো তার আসলে মনে করো যে ইনফ্লুয়েন্সটা বেশি। এখন কথার কথা, ধরো হচ্ছে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়, ধরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হচ্ছে ভাইস চ্যান্সেলর, যিনি ভিসি স্যার, ওকে, তার ইনফ্লুয়েন্স অনেক হবে, তার অনেকের সাথে পরিচয় থাকবে, তার বিভিন্ন সরকারি মানুষের সাথে ওঠা বসা থাকবে, বিভিন্ন জ্ঞানী গুণী মানুষ, দেশ বিদেশের মানুষের সাথে তার কানেকশন থাকবে, হুইচ ইজ ভেরি নর্মাল, রাইট? এটা খুবই স্বাভাবিক, কারণ কি তার মানে লেভেলটা ওই জায়গাতে, বা তার হচ্ছে স্টেটাসটা হচ্ছে ওই জায়গাতে। ঠিক আছে, তো বৎসা মানে ঝগড়াই। তুমি যদি ধরো সার্চ করো, দেখবা হচ্ছে বৎসা বলতে কথা কাটাকাটি, বাক বিতণ্ডা, ঝগড়া ইত্যাদি বোঝায়। তো সে হচ্ছে বিভিন্ন মন্ত্রীদের দপ্তরে দপ্তরে, ইরানে মানে তখনকার আফগানিস্তানের বিভিন্ন মন্ত্রীদের দপ্তরে মানে অফিসে গিয়ে গিয়ে হচ্ছে কথাবার্তা বলতো। এটাই হচ্ছে তোমার জিরার সাহেবের কাজ, সবার সাথে কমিউনিকেশন রাখা। হ্যাঁ, মানে আলোচনা করতো। এখন ধরো বয়স্ক মানুষ বসলেই তোরা আর বিএনপি আওয়ামী লীগ জামাত, বিএনপি আওয়ামী লীগ জামাত, দেখবা হচ্ছে এরা আর্গিউ করতেছে, মনে হচ্ছে ঝগড়া করতেছে, একটু পরে মারামারি করবে, আসলে দেখবে একটু পরে সবাই কাঁধে হাত দিয়ে চা খাইতেছে। ঠিক আছে, এরকম। তো তার কাজই হচ্ছে এটা। কাবুলে এরই নাম কাজ। কাবুলের কাজ কি? মানে কাবুল বলতে ঢাকা শহরে কাজের কাজ বলতে আমরা কি বোঝাই? খেটে খাওয়া, ঠিক আছে, বা উপার্জন করা, শ্রম দেওয়া। ঠিক আছে, ঢাকা শহরে আমরা যা বুঝি। আর কাবুলে কাজ মানে কি? কাবুলে কাজ মানে হচ্ছে কমিউনিকেশন রাখা, ইনফ্লুয়েন্স রাখা, হ্যাঁ, নেটওয়ার্কিং করা, এটাই হচ্ছে কাবুলে কাজ। কজ কাবুলে সার্ভাইভ করতে হলে তোমার নেটওয়ার্ক থাকতে হবে তখনকার সময়। তো কাবুলে এরই নাম কাজ। ও রোভোয়া মানে কি? এটা হচ্ছে ওদের মতো উচ্চারণ আমি করতে পারি না। ওরোভোয়া মানে হচ্ছে আবার দেখা হবে, আবার দেখা হবে। ঠিক আছে, তো এটার উচ্চারণটা যে ও রোভোয়া না, অ্যাকচুয়ালি এটা আমি মোটামুটি বুঝতে পারতেছি, বাট অ্যাকচুয়াল উচ্চারণটা কি সেটা হচ্ছে আমি কি করতে পারি, ধারাও। ঠিক আছে, ফ্রেঞ্চের দেখি, দেখি ইংলিশ থেকে ফ্রেঞ্চে সার্চ দিয়ে কি আসে গুগলে, বুঝছো? তোমাদের ভয়েসটা ঠিক আছে, বিকেলে, আচ্ছা, বিকেলে হবে বলতে বিকেলে দেখা হবে। ও আচ্ছা, বিকেলে দেখা হবে তো পরে দেওয়া। ঠিক আছে, উই, আচ্ছা, ইংলিশ টু ফ্রেঞ্চ, টু ফ্রেঞ্চ, দেখি আসে কিনা। উই উইল মিট অ্যাগেইন, দেখি কি আসে। বাহ, ওদের তো উল্টা আসে, কি জানি। রমজান মাসে গল্প পড়ালে পাপ হবে কে বলছে? কোন হাদিসে লেখা আছে রমজান মাসে গল্প পড়ানো যাবে না? কোন হাদিসে লেখা আছে রমজান মাসে বাংলা পড়ানো যাবে না? কোন হাদিসে লেখা আছে বাংলা মাসে পড়াশোনা করা যাবে না? এসব কোন জায়গা থেকে শিখেন আপনারা? হ্যাঁ, এই যে চাপার মধ্যে দাড়ি দেখছেন, এগুলা হুদেই হয়েছে, কিছু না যাই না। হ্যাঁ, আজব কথাবার্তা বলেন। ঠিক আছে, যদি হয়ও দোয়া করো যাতে না হয়,
ওকে, এরকম কোনো শব্দ চয়ন করা হচ্ছে না, এরকম কোনো অর্থ প্রকাশ করা হচ্ছে না, এরকম কোনো মুখাভঙ্গি দেখাচ্ছি না আমি যেখানে আমার ক্লাস নিতে গল্প পড়াতে পাপ হতে পারে। নো, দেখো, তারপর দেখো ওর বাবা মানে হচ্ছে আবার দেখা হবে, বিকালে দেখা হবে বলে চলে গেলেন। মানে বলছে যে বিকালে দেখা হবে, এটা বলে তিনি হচ্ছে চলে গেলেন। বলছে আচ্ছা ঠিক আছে, তোমার বুঝাই দিছি, তোমার কাজের লোক, এখন তোমার সাথে আমার কোনো কাজ নেই, আমার অন্য কাজ আছে, গেলাম, টাটা বাই বাই। তারপরে আমাদের লেখক আর হচ্ছে আব্দুর রহমান একা হয়ে গেল। কাবুল শহরে আমি দুটি দানব দেখেছি। নরদানব মানে হচ্ছে মানুষরূপী দানব। দানব বলতে বিশাল রাক্ষসকে বোঝানো হয়। নরদানব মানে হচ্ছে সে আসলে মানুষ কিন্তু দেখতে রাক্ষসের মতো বিশাল, মানে সাইজে অনেক বড়। তো কয়টা নরদানব দেখেছে আমাদের লেখক? দুইটা নরদানব দেখেছে। তার একটি আব্দুর রহমান, ঠিক আছে, তার একটি হচ্ছে আব্দুর রহমান। দেখো, তো এটা গডজিলা বলতেছে, একটা হচ্ছে আব্দুর রহমান, আরেকটা কে সেটা হচ্ছে এই লেখাতে আসে নাই। পরে ফিতে দিয়ে, মানে অন্য একটা সময়, ওই দিনের কথা না, অন্য একটা সময় ফিতা দিয়ে, মানে ইঞ্চি টেপ দিয়ে মেপে দেখেছিল। কি দিয়ে? ফিতা দিয়ে মেপে দেখেছিল 6 ফুট 4 ইঞ্চি। মানে বুঝতেছো, 6 ফিট 4 ইঞ্চি। ঠিক আছে, আমরা তো 5 ফিট 7ই হইতে পারি না, আমরা 5 ফিট 7ই হইতে পারি না টাইনা টুইনা, তাই না? তো 6 ফুট 4 ইঞ্চি ছিল আব্দুর রহমানের হাইট। উপস্থিত লক্ষ্য করলাম, ঠিক আছে, লম্বায় মিলিয়ে চওড়াই। মানে কি লম্বাই মিলিয়ে চওড়াই? মানে যতটুকু সে হচ্ছে লম্বা অতটুকুই সে চওড়া। মানে সে কিন্তু মনে করো যে কিছু মানুষ আছে না যে বাতাসে এরকম ভাবে হচ্ছে তোমার উড়ে, ওকে, লম্বা অনেক, বাতাস গায়ে লাগলে হচ্ছে নড়ে আর কি, চিকন, এরকম না। সে হচ্ছে লম্বাও, সে হচ্ছে চওড়াও, মানে হচ্ছে সে লম্বা চওড়া উভয়, মানে সে হচ্ছে একদম তোমার হচ্ছে পালোয়ান, হ্যাঁ, স্ট্রং বিল্ড আর কি। তো এরকম, তো চওড়ায় দুখানা হাত হাঁটু পর্যন্ত নেমে এসেছে। তো দুইখানা হাত কোন পর্যন্ত নেমে এসেছে? দেখো, তার হাঁটু পর্যন্ত, মানে কি হাতগুলো অনেক লম্বা লম্বা। আমাদের হাত হচ্ছে নর্মালি তোমার রান পর্যন্ত যায়, হাঁটু পর্যন্ত হাত তো আসলে যায় না, বাট তার হাতগুলা লম্বা, হাঁটু পর্যন্ত নেমে এসেছে। আঙ্গুলগুলো দুকাদি মর্তমান কলা হয়ে ঝুলছে। মর্তমান হচ্ছে একটা দ্বীপের নাম, আইল্যান্ডের নাম, মার্তাবান। ঠিক আছে, এটা হচ্ছে মার্তাবান দ্বীপ, এটা হচ্ছে তোমার বার্মাতে বা মায়ানমারে। মায়ানমারের মার্তাবান দ্বীপে এক ধরনের কলা হয়, যে কলাগুলো অনেক বড় হয় বা লম্বা হয়। ঠিক আছে, তো বড় হয় বা হচ্ছে তোমার লম্বা হয়, ওকে, এগুলো আমাদের দেশি কলা, সবরি কলা, সাগর কলা, চাম্পা কলা। ঠিক আছে, চম্পা বলে, আমরা চাম্পা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে। ওকে, এরকম কলা না, বড় হয় আর কি জানা মতে আমার। তো আঙ্গুলগুলো দুই কাদি মানে কি? কাদি তো বুঝো, কলার কাদি। তো দুই কাদি মর্তমান কলা হয়ে ঝুলছে। তো ওই মর্তমান কলা, এই যে সাগর কলা, সবরি কলা যেরকম আমরা বলি, জাত বোঝাচ্ছে আর কি। মর্তমান কলা হয়ে ঝুলছে, টেনশনের কিছু নাই, কারণ তোমাদের শব্দার্থ এবং টিকার মধ্যে দেওয়া আছে। পা দুখানা ডিঙি নৌকার সাইজের, ছোট নৌকা, বাট নৌকা তো ছোট হয় না, নৌকার মধ্যে ছোট ভ্যারিয়েন্ট, বাট নৌকা তো এমনি বড় হয়, তাই না? তো বলতেছে পা দুইটা ডিঙি নৌকা সাইজের, মানে বিশাল, মানে পা দুইটাও বিশাল। আমাদের লেখক হচ্ছে এমনিতে বাঙালি, বাঙালিরা একটু ছোটখাটো হই আমরা, তো তার সামনে এরকম পর্বত সমান বিশাল একটা মানুষ তার কাছে একটু আজবই লাগতেছে। কাঁদ দেখে মনে হলো আমার বাবুর্চি আব্দুর রহমান না হয়ে সে যদি আমির আব্দুর রহমান হতো, তবে অনায়াসে গোটা আফগানিস্তানের ভার বইতে পারতো। মানে কথা বলতেছে যে তার কাঁধ এতই চওড়া, তার কাঁধ এতই চওড়া, ওইটা দেখে হচ্ছে আমাদের লেখকের মনে হচ্ছিল এই আব্দুর রহমান যদি তার বাবুর্চি আব্দুর রহমান না হয়ে আমির আব্দুর রহমান হতো। আমির আব্দুর রহমান বলতে এই জায়গাতে অন্য একজন আব্দুর রহমান, যে আব্দুর রহমান তার চাকর নয়, একজন ভদ্রলোক বা অবস্থা সম্পন্ন ব্যক্তি, বা টাকা কড়ি আছে, সম্মান আছে, এরকম কোনো ব্যক্তি যদি হইতো, তার চাকর না হয়ে যদি সম্মানিত কোনো ব্যক্তি হইতো, তাহলে আমার বাবুর্চি আব্দুর রহমান না হয়ে সে যদি আমির আব্দুর রহমান হতো, তাহলে অনায়াসে গোটা আফগানিস্তানের ভার বইতে পারতো। তাহলে মানে সে হচ্ছে তোমার পুরো আফগানিস্তানের ভার, মানে পুরো আফগানিস্তান দেশটাকে হচ্ছে কাঁধে তুইলা হচ্ছে হাঁটতে পারতো। মানে সে এত লম্বা চওড়া, এত শক্তি সামর্থ্য একটা মানুষ। এখন আমাদের আব্দুর রহমান তো আমাদের লেখকের হচ্ছে চাকর, ঠিক আছে, তো সে কি করবে? সে লেখকের 5 4 মাস খাটবে, রান্না করবে, তার তো অন্য কিছু করার সুযোগ নাই। যদি সে অন্য কোনো মানুষ হইতো, তার যদি অতটুকু সুযোগ থাকতো, সে পুরো আফগানিস্তানটা কাঁধে তুইলা তোমার হচ্ছে চলতে পারতো। এটা মানে ফাইজলামি করে বলছে আর কি, পুরা লেখা জুড়ে দেখবা হচ্ছে এরকম ফাইজলামি করে করে কথা বলছে আমাদের লেখক। এ কান ও কান জোড়া মুখ, ঠিক আছে, কথাগুলা বুঝছো, এ কান ও কান জোড়া মুখ, ঠিক আছে, মানে তার মুখ অনেক বড়। এ কান ও কান জোড়া মুখ, ঠিক আছে, তার মুখ অনেক বড়। আমাদের মুখ কি কান পর্যন্ত যায়? বাট তোমরা তো জোকারে দেখছো, রাইট? ঠিক আছে, তো তো তোমরা তো মানে জোকারকে দেখছো, রাইট? তো জোকারের মুখটা কিন্তু এই পর্যন্ত যায়।
তো তার মুখটা অনেক বিশাল, তার মুখটা অনেক বিশাল, এই জন্য বলছে এ কান, মানে এ কান থেকে এ কান পর্যন্ত হচ্ছে মুখ। কথাটা আবার বুঝো, বলতেছে যে এ কান ও কান জোড়া মুখ, মানে এ কান থেকে ওই কান পর্যন্ত মুখটা জোড়া। ঠিক আছে, মানে পুরা এইখান থেকে এই পর্যন্ত মুখ, এতটুকু জুড়ে হচ্ছে তোমার মুখ, বিশাল বড় মুখ। কতটুকু বিশাল দেখো, বলছে মানে এই লোক এত রসিকতা করে লেখে যে হা করলে হ্যাঁ করলে চৌরাচুরি কলা গিলতে পারে। কয়েছে ভাই মুখটা এত বড় বুঝছেন নি, কলা তো আমরা সোজা করে খাই ভাই, হ্যাঁ মুখটা এত বড় যে কলাটা এমনি কইরা মুখে দিতে পারবো, কলাটা এমনি কইরা হচ্ছে মুখে দিতে পারবো। এখন এত মানে এটা কি কলা কিভাবে মুখে দেওয়া পসিবল না, কিন্তু আমাদের লেখক বলতেছে ওর মুখটা এতই চওড়া যে কলা তোমার হইতেছে চৌরাচৌরি কলা গিলতে পারে, মানে সোজা করে কলা গিলতে পারবে না, সে হচ্ছে চৌরাচৌরি কলা গিলতে পারবে। ঠিক আছে, তো হালকা হালকু হালকুরে হালকুরে মনে হয় রে কি হবে রে, কলা গিলতে গিয়ে যদি মরে যায় রে, আয় হায় রে। দেখো, তো এবড়ো থেবড়ো নাক কপাল নেই, বলতেছে কি এবড়ো থেবড়ো নাক, এবড়ো থেবড়ো মানে কি বাঁকা তেরা। ঠিক আছে, বাঁকা তেরা, স্মুথ না। ওকে, তোমাদের যেরকম অনেক আমার নাকও স্মুথ না, মানে একদম খাড়া নাক স্মুথ যেরকম, এরকম না। ওকে, তো এখন অ্যাব্রো থ্যাব্রো নাক, তার নাকটা হচ্ছে এরকম অ্যাব্রো থ্যাব্রো। আফগানিস্তানের মানুষদের চেহারা দেখবা মানে উঁচা নিচা, চামড়া ফেটে গেছে এরকম টাইপের। কজ এটা এরকম না যে তাদের চামড়া ভালো না, এরকম ব্যাপারটা হচ্ছে যে তাদের আসলে ওই জায়গার আর্দ্রতা এবং আবহাওয়াটা এরকম যে তার মুখের চামড়া হচ্ছে তাদের ফেটে যায় একটা সময়। তো এবড়ো থেবড়ো নাক, কপাল নাই, মানে তার কপাল দেখা যায় না। মানে আমাদের মনে করো যে আমাদের আব্দুর রহমানের সবকিছুই হচ্ছে অনেক স্বাস্থ্যকর, তার পুরা বডি, তার হচ্ছে তোমার মনে করো কাঁধ, হ্যাঁ মুখ, নাক সবকিছু ঠিক আছে, কিন্তু তার মাথাটা ছোট। ঠিক আছে, তার মাথাটা ছোট, বুঝছো, এই জন্য বলছে কপাল নেই, মানে কপাল দেখা যায় না, কপালটা দেখাই যায় না। মানে মাথাটা আছে না কিছু মানুষের, মাথা লম্বা, আবার কিছু মানুষের আছে মাথা ছোট। তো বলতেছে কপাল নাই, কপাল দেখা যায় না। পাগড়ি থাকায় মাথার আকার প্রকার ঠাওর হলো না, মানে বোঝা গেল না। ঠাওর হলো না মানে হচ্ছে বোঝা গেল না, মানে বোঝা গেল না, বুঝতে পারা কি বলে, এটা হচ্ছে তোমার বুঝতে পারা বোঝায় আর কি। ঠিক আছে, বুঝতে পারা, মানে তার মাথায় পাগড়ি ছিল, সে হচ্ছে আসলে পাগড়িটা দেখে, মানে আমি ভ দিয়ে কেন লিখলাম, এটা তো ব হওয়ার কথা। ঠিক আছে, দেখো এটা কি পারা, বুঝতে পারা। তো দেখো বলছে কি যে তার যে মাথার আকার প্রকার, এখন আফগানিরা দেখবা মাথায় পাগড়ি পরা থাকে, আফগানিরা, পাঞ্জাবের মানুষরা, শিখরা দেখবা মাথায় পাগড়ি পরে থাকে। মোটা হবো কেমনে, ফুটবলের পাম্পার আছে না, ওইটা কানের মধ্যে ঢুকায় পাম দাও, বা নাকের মধ্যে ঢুকায় ওটা দিয়ে পাম দাও। নাকের মধ্যে ঢুকায় পাম দেওয়ার সময় একটা নাক অফ করে রাখবা, নাহলে বাতাস আবার এদিক দিয়ে বের হয়ে যাবে, বুঝছো, তাহলে মোটা হয়ে গেছো। এর থেকে এটা এটা মেডিকেলের পোলাপানে জিজ্ঞেস করলে একটা কথা ছিল, আমি মেডিকেল পড়ি না ভাইয়া। ঠিক আছে, তবে আন্দাজ করলুম বেবি সাইজের হ্যাটও কান অব্দি পৌঁছাবে, মানে তার মাথাটা ছোট। এখান থেকে আমার সৈয়দ মোস্তফা আলী এসে বলে যায় না তিনি এলেনে কি বুঝাইছেন, আমি যতটুকু কালকে পড়ে বুঝলাম। ঠিক আছে, তো মানে বেবি সাইজের হ্যাটও কান অব্দি পৌঁছাবে, মানে বেবি সাইজের হ্যাট মানে কি, বাচ্চাদের সাইজের হ্যাট, মাথার টুপি, বাচ্চাদের সাইজের মাথার টুপি। ঠিক আছে, বাচ্চাদের সাইজের মাথার টুপিও হচ্ছে তার কান পর্যন্ত আসবে, কারণ মাথাটা ছোট, মাথাটা হচ্ছে তোমার ছোট। তো এতটুকু ইনফরমেশন আমাদের মনে রাখতে হবে। তার পাগড়ি পরে আছে এই জন্য তার মাথার স্ট্রাকচারটা আমাদের লেখক বুঝতে পারলেন না, এক। দ্বিতীয়ত হচ্ছে তার কপাল দেখা যাচ্ছে না। ঠিক আছে, মানে ফার্স্ট অফ অল তার মাথায় পাগড়ি পরা, মাথার স্ট্রাকচারও বোঝা যাচ্ছে না। তার রং ফর্সা, গায়ের রং কেমন, আমাদের আব্দুর রহমানের গায়ের রংটা হচ্ছে কি, আমাদের আব্দুর রহমানের গায়ের রং হচ্ছে ফর্সা। তবে শীতে গ্রীষ্মে চামড়া চিরে ফিরে গিয়ে আফগানিস্তানের রিলিফ ম্যাপের চেহারা ধারণ করেছে। ঠিক আছে, আফগানিস্তানের রিলিফ ম্যাপের চেহারা হচ্ছে তোমার ধারণ করেছে। রিলিফ ম্যাপের চেহারা ধারণ করেছে মানে কি, আগে রিলিফ ম্যাপটা বোঝাই। ঠিক আছে, তো দেখো তোমাদেরকে রিলিফ ম্যাপ এই জায়গা থেকে বোঝাতে পারবো। এই যে এই বইয়ের প্রচ্ছদটা দেখতেছো, ঠিক আছে, তার একটু কাছে আনি, এই যে দেখো। ওকে, এই জায়গায় ম্যাপটা দেখো, এখানে তোমার পাহাড় পর্বত দেওয়া আছে, দেখছো, পাহাড় পর্বত দেওয়া আছে ম্যাপের উপরে, দেখতেছো যে ম্যাপটার উপরে কিন্তু তোমার পাহাড় পর্বত দেখানো। তো এটা হচ্ছে রিলিফ ম্যাপ। ওকে, এটা নর্মাল ম্যাপ না। নর্মাল ম্যাপে কি এরকম পাহাড় পর্বত দেখানো থাকে না, উঁচু নিচু বোঝানো থাকে না। এই ম্যাপগুলা মানসম্মত হয়, এবং এই রিলিফ ম্যাপ দেখলে কি আসলে তোমার একটা দেশের ভৌগোলিক অবস্থা, কোন জায়গায় সমতল ভূমি, কোন জায়গায় পাহাড়, কোন জায়গায় উপত্যকা, কোন জায়গায় খাদ, এটা খুব ভালো মতো বোঝা যায়।
ঠিক আছে, এটা খুব ভালো মতো হচ্ছে বোঝা যায়। ওকে, তো এটাকে রিলিফ ম্যাপ বলে। রিলিফ ম্যাপ বুঝছো? রিলিফ ম্যাপ তুমি যদি গুগলে সার্চ দাও তাও দেখবা রিলিফ ম্যাপের ছবি আসছে। তোমরা আসলে সার্চ করতে জানো না, তোমরা টিকটক দেখতে জানো। হ্যাঁ, তোমরা টিকটক দেখতে জানো, আর কিছু জানো না, তাই না? তো রিলিফ ম্যাপের চেহারা ধরেছে। তো এই যে রিলিফ ম্যাপ যেরকম উঁচা নিচা, যেখানে পাহাড় সেখানে উঁচা, যেখানে সমতল ভূমি সেখানে আবার সমান, রিলিফ ম্যাপটা যেরকম হয়, তো আব্দুর রহমানের চেহারাটা এরকম, কোথাও উঁচা কোথাও নিচা, কোথাও কোথাও সমান কোথাও চামড়া ফেটে গেছে। বুঝছো? দুইটার সাথে মিলাচ্ছে। তো তবে শীত গ্রীষ্মে চামড়া চিরে, চিরে মানে কি? চিরে মানে হচ্ছে ফেটে যাওয়া, ফেরে মানে হচ্ছে ফেরে যাওয়া। চিরে ফেরে গিয়ে আফগানিস্তানের রিলিফ ম্যাপের চেহারা ধারণ করেছে। এখন আফগানিস্তানের রিলিফ ম্যাপের কথাই কেন বললো, বাংলাদেশের রিলিফ ম্যাপ না কেন? কারণ আফগানিস্তানে প্রচুর পাহাড় পর্বত আছে, ঠিক আছে? তো ওই জায়গায় রিলিফ ম্যাপের অবস্থাটা একটু এবড়ো খেবড়ো হবে, উঁচা নিচা হবে। তাই দুই গাল, দুই গালকে যেন থাবড়া মেরে লাল করে দিছে, বলছে ভাই আর গালটা এমন লাল হয়ে আছে মনে কর থাবর মেরে গালটা লাল করে দিছে। এরকম যে দুই গাল কে যেন থাবড়া মেরে লাল করে দিয়েছে, মানে বলছে যে এমন লাল হয়ে আছে গাল, মানে থাপ্পড় মারছে কেউ। কিন্তু কার এমন বুকের পাটা? বলছে যে আব্দুর রহমানের গালে থাপ্পড় মারে, কার এমন কলিজা, কার এমন বুকের পাটা? এরকম মানুষ তো আফগানিস্তানে নাই। ওকে, রুজও তো মাখবার কথা নয়। রুজ মানে হচ্ছে মেয়েরা ব্লাশ ইউজ করো না? ব্লাশ, মেয়েরা ব্লাশ দিয়ে কি করো তোমরা? একটু একটু পিঙ্কি পিঙ্কি, একটু লাল লাল, ঠিক আছে, এটা হচ্ছে তোমরা করো, তাই না? ওইটাই, ওই যে মেকআপ। ছেলেরা, মেয়েরা ব্লাশ ধরো, ছেলেরা মেকআপ ধরো। হ্যাঁ, তোমাদের ব্লাশ বোঝায় লাভ নাই ভাই। আমিও এককালে বুঝতাম না, এখন বয়সের ভারে বুঝতে হচ্ছে, আর কি, কিছু করার নাই। ওকে, তো এখন এই যে ব্যাপারটা, এই যে তোমার মনে করো যে কি বলে, মানে ব্যাপারটা এটা আসলে কি, যে রুজ হচ্ছে ওই যে গাল রঙিন করার জন্য হচ্ছে, গাল রঙিন করার জন্য যেই ধরনের প্রসাধনী ব্যবহার করা হয় সেটাকে রুজ বলে। গালটাকে রঙিন করা বা একটু লাল করবে, হ্যাঁ, ওইটাই আর কি। তো বলছে যে মানে এর গাল অনেক লাল, মানে এর গালটা লাল। মানে আমাদের আব্দুর রহমানের গাল লাল মনে হয় কেউ থাবড়া মারছে। পরে সে ভাবলো, আমাদের লেখক ভাবলো যে কার তো কলিজা, কারো তো এমন কলিজা নাই। ও যে রুজ মাখছে গালের মধ্যে, এরকমও তো কথা না, মানে রুজও তো মাখবার কথা না, সে পুরুষ মানুষ। ওকে, তো পরনে সিলওয়ার, সিলওয়ার কোনটা? গায়ে পরে না কোমরে পরে যেটা? পায়জামা নাকি পাঞ্জাবি? বলো, পায়জামা নাকি পাঞ্জাবি? সিলোয়ার মানে কি বলো তো, গেস করো। পায়জামা নাকি পাঞ্জাবি? পায়জামা, রাইট। সেলোয়ার যেটাকে বলে, সেলোয়ার, ঠিক আছে, সেলোয়ার যেটাকে বলে, মেয়েরা এটা ভালো বলছে। সেলোয়ার আর হচ্ছে কামিজ। ওকে, সেলোয়ার হচ্ছে আমাদের পায়জামা, তো বুঝতে পারতেছি এটা হলো পায়জামা বোঝাচ্ছে। কুর্তা কি? কুর্তাও মেয়েরা খুব ভালো মতো চিনো। কুর্তা, তোমরা পাকিস্তানি কুর্তা এখন বাংলাদেশে প্রচুর চলে, হ্যাঁ, মেয়েরা পরে। তো এই যে কুর্তা, কুর্তা হইতেছে কি তোমার ওই পাঞ্জাবির মতোই, পাঞ্জাবির মতোই, রাইট। এখন পাঞ্জাবিরা বা আফগানিরা, পাকিস্তানিরা এটাকে পাঞ্জাবি বলে না, ওরা কুর্তা বলে। ওরা কুর্তা বলে, পাঞ্জাবির মতো একটা পোশাক। ওকে, পাঞ্জাবির মতো একটা পোশাক। তো তোমরা কাবুলি মানুষরা দেখবা এরা কি করে, কাবুলের মানুষরা এরকম ঢোলা একটা পায়জামা পরে, ঢোলা একটা পাঞ্জাবি পরে, একটা ওয়েস্ট কোট পরে। ওয়েস্ট কোট তো বুঝো, কোটির মতো। কোটি আমরা পরি না পাঞ্জাবির সাথে? তো ওয়েস্ট কোট পরে, একটা গোল টুপি পরে এরকম, ঠিক আছে, একটা টুপি পরে বা পাগড়ি লাগায়, দেখবা এটা ওদের ড্রেস। তো এটাই বলতেছে যে সেলোয়ার, কুর্তা আর ওয়াস্কিট। ওয়াস্কিট বলতে এই ওয়েস্ট কোটকে বোঝানো হচ্ছে। মানে আমরা যেটাকে তোমার হচ্ছে, মানে কি বলে, মাত্রই তো বললাম, ধরু মানে কোটি হিসেবে যেটা পরি পাঞ্জাবির উপর, বা তোমার কোটের নিচে যেটা আমরা পরি, ঠিক আছে, ওয়েস্ট কোট, ঠিক আছে, এটা। তো এটার ওয়াস্কিট বলছে। তোমরা ওয়াস্কিট আর ওয়েস্ট কোট সেমই, বুঝতে পারছো? এই যে এরকম মনে করে হাতা কাটা হয়, এই যে এখান থেকে এতটুকু হয়, ঠিক আছে, এখানে বাটন থাকে। এটা অনেকে হচ্ছে শার্টের উপর পরে, তার উপরে হচ্ছে কোট পরে, বা অনেকে এটা পাঞ্জাবির উপরে পরে, ঠিক আছে, এমন। তো ঠোঁট দুটি দেখতে পেলাম না, কি বলতেছে? ঠোঁট দুটি দেখতে পেলাম না, মানে তার ঠোঁট দেখা যায় না, এমন না যে তার ঠোঁট নাই। তাইলে আমাদের লেখক কি দেখতে পায় নাই? ঠোঁট দেখতে পায় নাই। কারণ কি, সে মনে করো যে বয়স্ক মানুষকে সম্মান করে, ঠিক আছে, সে হচ্ছে বয়স্ক মানুষকে সম্মান করে। তো এই জন্য সে হইতেছে অলওয়েজ আমাদের লেখকের সামনে এমনি দাঁড়ায় থাকে। কার্পেটের নিচে একটা কার্পেট আছে, পাপোশ আছে, কার্পেটের দিকে চোখ দিয়ে হচ্ছে আমরা তাকায় থাকে। আমরা যেরকম ভাবে হচ্ছে তোমার ধরো নামাজে দাঁড়াই, বা প্রিন্সিপালের রুমে গিয়ে যেরকম ভাবে হচ্ছে দাঁড়াই, ইয়েস স্যার, না স্যার, আর মজা করব না স্যার, জীবনের সবচেয়ে বড় মিথ্যা কথা, আর করব না স্যার, আর দুষ্টামি করব না স্যার, আর এগুলা করব না ক্লাসে, জীবনের সবচেয়ে বড় মিথ্যা কথা, ঠিক আছে।
এগুলা। তো দেখো, ঠোঁট দুটি দেখতে পেলাম না, সেই যে প্রথম দিন ঘরে ঢুকে কার্পেটের দিকে নজর রেখে দাঁড়িয়েছিল, শেষ দিন পর্যন্ত ওই কার্পেটের অপরূপ রূপ থেকে তাকে বড় একটা চোখ ফেরাতে দেখিনি। মানে বলছে যে ভাই, সে যে কার্পেটের ভিতরে এত সৌন্দর্য পাইছে, এত রূপ কার্পেটের, যে কার্পেটের দিকেই সে প্রথম দিন থেকে তাকিয়ে ছিল, শেষ দিন পর্যন্ত তাকে ওই কার্পেটের বাইরে অন্যদিকে তাকাইতেই দেখিনি আমি। ওকে, দেখো, তো এরপর কি আছে যে গুরুজনদের দিকে তাকাতে নেই, আফগানিস্তানেও নাকি এই ধরনের একটা সংস্কার আছে। তো এটা বাংলাদেশের সংস্কার, বাঙালিদের সংস্কার, গুরুজনদের দিকে আমরা না তাকায় কথা বলি। তো এটা হচ্ছে আফগানিস্তানেও এই সংস্কারটা ফলো করা হয়। আচ্ছা, প্রথম পেজটা কঠিন ছিল, দ্বিতীয় পেজটা সহজ, তৃতীয় পেজটা কঠিন। দেখি কি বলছে। তবে তার নয়নের ভাবের খেলা গোপনে দেখেছি, মানে তার চোখটা অনেক চটপটে। তার নয়নের ভাবের খেলা মানে কি, তার চেহারা তো ভালো মতো দেখা যায় না, কিন্তু তার চোখটা হচ্ছে কি, তার চোখটা, তার চোখের যে ভাব, মানে ওই যে চোখ যে মনের কথা বলে আর কি, ঠিক আছে? মানুষের চোখের দিকে তাকালে অনেক কিছু বোঝা যায়। তুমি চোখের দিকে তাকালে বুঝতে পারবা যে মানুষ স্যাড নাকি মানুষ হ্যাপি, এক্সাইটেড নাকি বোর্ড। ওকে, তো চোখের ভাবের খেলা গোপনে দেখেছে, সে চুপি চুপি দেখছে। হয়তো কখনো অন্য মনস্ক ভাবে আমাদের আব্দুর রহমান কাজ করছিল, খেয়াল করে নাই, তখন হচ্ছে আমাদের লেখক দেখছেন। দুটি চীনামাটির ডাবরে, ডাবর বলতে এই জায়গায় পাত্র বোঝানো হচ্ছে, চীনামাটি দিয়ে এই পাত্র তৈরি করা হয়েছে। কি বোঝানো হচ্ছে? ডাবর হচ্ছে এখানে পাত্র বোঝানো হচ্ছে। চীনামাটি, চীনামাটি তো তোমরা চিনো, এক ধরনের মানে উপাদান যেটা দিয়ে আমরা বিভিন্ন ধরনের পাত্র তৈরি করি বা বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা হয়, তাই না? তো চীনামাটির ডাবরে যেন দুটো পান্তুয়া ভেসে উঠেছে। পান্তুয়া কি? তোমরা শব্দার্থ এবং টিকার মধ্যে দেখবা পান্তুয়া কি সেটা সুন্দর মতো বলা আছে। তাও যদি তোমাদেরকে বলি, এটা এক ধরনের মিষ্টি। ওকে, এটা ধরো হচ্ছে ঘিতে ভেজে একদম চিনির শিরার মধ্যে ডুবায় রাখে। এর থেকে বেশি বললাম না, রোজাতে সমস্যা হতে পারে, ঠিক আছে? রোজা, রোজাতে ইমাজিনেশন চলে আসলে খাবারের সমস্যা আবার। তো দুটো পান্তুয়া ভেসে উঠেছে। ওকে, দুটো পান্তুয়া ভেসে উঠেছে, মানে যেরকম হচ্ছে তোমার, মানে একটা শিরা, বলাই লাগতেছে, কিছু করে না, একটা পাত্রের মধ্যে শিরা ভর্তি, একটা পাত্রের মধ্যে শিরা তো বুঝো, চিনির শিরা, তার ভিতরে যেরকম একটা তোমার মিষ্টি বা রসগোল্লা ভেসে উঠে, যেরকম দেখায়, সেরকম ভাবে যেন তার চোখের মধ্যে চোখের মণিটা এভাবে ভেসে ওঠে, বা অতটুকু হচ্ছে তোমার চোখের মণি, পুরা চোখটা একটা পান্তুয়া, বুঝছো? মিলাইতে পারতেছো তোমরা? এরকম। তো এখন, তবে তার নয়নে ভাবের খেলা গোপনে দেখেছি, দুটি চিনি মাঠের ডাবরে যেন দুটো পান্তুয়া ভেসে উঠেছে। এই জায়গাতে অনেক খাবারের কথাই আছে, কিছু করার নেই। ওকে, রোজা রেখেছি, কিন্তু খাবারের কথা শুনলেই যে একদম খাবার ইয়া করতে হবে তাই না। ওকে, পড়াশোনার দিক থেকে দেখো, কাহিনীর দিক থেকে দেখো। দেখো, জরিপ করে ভরসা পেলাম। ওকে, কিসের জরিপ করছে? জরিপ মানে তো মনে করো যে কোনো কিছুর আহ তথ্য সংগ্রহ করা বা কোনো কিছুর পরিমাণ জানা, হিসাব করা ইত্যাদি। ওকে, তো জরিপ করে ভরসা পেল, ভয়ও হলো। এই লোকটা ভীমসেনের মতো রান্না তো করবেই, বিপদে আপদে ভীমসেনের মতোই আমার মুশকিল আসান হয়ে থাকে, মুশকিল আসান। এটা ব্যাপারটা দেখো, জরিপ করে ভরসা পেলাম, ভয়ও হলো। জরিপ মানে কি? মানে ব্যাপারটা বুঝলো, আব্দুর রহমানের ব্যাপারটা বুঝলো, আব্দুর রহমান আসলে ফিজিক্যালি কেমন, মেন্টালি কেমন, ব্যাপারটা হচ্ছে সে বুঝলো। বুঝে আমাদের লেখক ভরসাও পেল। ভরসা পেল কিরকম? যে আচ্ছা ঠিক আছে, আব্দুর রহমান যদি আমার সাথে থাকে তাহলে অ্যাটলিস্ট আমার সেফটি নিয়ে কোনো প্যারা নাই। কারণ আফগানিস্তান বা কাবুলে হচ্ছে তখনকার, এখনো তো পাকিস্তান আর আফগানিস্তানে প্রচুর মানে জঙ্গিবাদী জিনিসপত্র হয়, প্রচুর বোমাবাজি হয়, 2 দিন পর পর মানুষজন বোম ব্লাস্টে মারা যায়, তাই না? বাংলাদেশের থেকে আসলে ওই জায়গাতে সিকিউরিটির অবস্থা আরো বাজে। তো আফগানিস্তানে মনে করো যে এখন তো তালেবানের শাসনে, তো সবাই হচ্ছে আসলে অস্ত্র চালায়, সবার কাছে অস্ত্র থাকে, ঠিক আছে? সবাই হচ্ছে মনে করো আর্মি। তো আগে এরকম অবস্থা ছিল যে আফগানি মানুষরা হচ্ছে অনেক বেশি তোমার মানে ভয়ানক ছিল। তারা কিছু না হলে গোলাগুলি শুরু করে দিত, ঝগড়া লাগছে গুলি করে দিবে একজন আরেকজনকে, ঠিক আছে? রাত দুপুরে কাউকে মেরে ফেলে দেওয়াটা খুবই নর্মাল ছিল। ওকে, তো তো সে ভাবলো যে, সে ভরসা পেলো যে সে আসলে সেফ, আব্দুর রহমানের সাথে আমি ভরসা পেলাম, ঠিক আছে? ভয়ও হলো। এখন ভয়টা কেন হলো? ওর যে ভয়টা কেন হলো, কারণ কি? যে এই যে আমাদের আব্দুর রহমান এত বলিষ্ঠ শক্তিশালী, সে তো তাকে প্রোটেক্ট করবে, এটাতে কোনো সন্দেহ নাই। কিন্তু যদি কখনো আব্দুর রহমানের সাথে আমাদের লেখকের, ঠিক আছে, কোনো কারণে সমস্যা হয় বা আব্দুর রহমানের মাথা গরম হয়ে যায়, তাহলে যদি একটা ঘুষি মাইরা বসে আমাদের লেখককে, তাহলে তো লেখক একদম প্লেনের টিকিট ছাড়া বাংলাদেশে এসে উড়া পড়বে। যদি তখন প্লেন ছিল না, যাই হোক, প্লেন চলতো না আর কি, এদিকে মানুষজন মানে রাস্তাঘাট দিয়ে যাইতো, তাই না? তো সেটাই ভাবতেছে যে
এই লোকটা ভীমসেন। ভীম বলতে এই জায়গাতে হিন্দু ধর্মে পঞ্চ পাণ্ডবদের মধ্যে একজন অন্যতম হচ্ছে ভীম। ভীম অনেক সাহসী এবং শক্তিশালী যোদ্ধা ছিল, ঠিক আছে। এবং মহাভারতে ভীমের কাহিনী আছে, রাইট? হিন্দু যারা আছো তারা এগ্রি করতে পারো, মহাভারতে হচ্ছে ভীমের কাহিনী আছে। পঞ্চ পাণ্ডবদের মধ্যে দ্বিতীয় দ্বিতীয় ভাই মনে হয়। তো আমরা যেটা বুঝতে পারি, ভীম হচ্ছে হিন্দু পুরাণের একজন ক্যারেক্টার। তো তিনি খুবই শক্তিশালী ছিলেন, ঠিক আছে। ছোটা ভীম ভীম ভীম, ওই যে আমরা দেখতাম না ছোটবেলায় এরকম কার্টুন দেখতাম যে, ওকে। তো তোমরা দেখছো কিনা জানি না। তো এই ভীম হচ্ছে শক্তিশালী ছিল। তো বলতে সে ভীম সেনের মতো রান্না তো করবেই, বলছে সে তো আসলে ভীমের মতো এত শক্তি, হ্যাঁ, সে তো রান্না করবে, মানে ভীমসেনের মতো রান্না করা মানে কি, রান্না করে উড়ায় ফেলাবে, ওকে। বিপদে আপদে ভীমসেনের মতোই আমার মুশকিল আসান হয়ে থাকবে। মুশকিল আসান মানে কি, প্রবলেম সলভার। বলছে বিপদে আপদে যদি পড়ি, ভীমের মতোই আমাকে সে প্রোটেক্ট করবে, আমার মুশকিল আসান হবে। কিন্তু প্রশ্ন, এই যদি কোনোদিন বিগড়ে যায়, বিগড়ে যাওয়া মানে কি, মাথা নষ্ট হয়ে যাওয়া, সহজ ভাষায়, ঠিক আছে। বিগড়ে যাওয়া মানে হচ্ছে মাথা নষ্ট হয়ে যাওয়া। তো এখন সে যদি বিগড়ে যায়, তবে আমাদের লেখক ভাবতেছে আয় হায় রে, আমার একটা ঘুষি যে দিবে, আমার তো অবস্থা খারাপ করে ফেলবে। রহমানকে জিজ্ঞাসা করলাম পূর্বে কোথায় কাজ করেছো। এখন তারা কথাবার্তায় আসছে, নর্মাল কথাবার্তা, যে আগে কোথায় কাজ করেছো। উত্তর দিল কোথাও না। বলছে যে এত ওরকম কাজ করি নাই, পল্টনে ছিলাম। পল্টন মানে সেনাবাহিনী, পল্টন মানে হচ্ছে সেনাবাহিনী, মানে সেনা দল। পল্টন বলতে এই জায়গায় সৈন্য দল বোঝায়, মনে করো যে সৈন্য দল বোঝায়, মানে কি সেনাবাহিনীতে কাজ করেছে। মেসের চার্জে, মেসের চার্জ মানে কি বলতো, মেসে কি করে সেনাবাহিনী? মেস মানে হচ্ছে যেখানে খায় মানুষ, মেস মানে হচ্ছে খায়। আমরা তো মেস বলতে থাকা বোঝাই, সেটাও আছে, কিন্তু মানে মেস মানে হচ্ছে তোমার খাওয়া, মানে সে হচ্ছে খাবার দাবারের, সেনাবাহিনীর পল্টনে সে হচ্ছে খাবার দাবারের দায়িত্ব ছিল, মানে সে রান্না করতো, সে মেনলি বাবুর্চি। 1 মাস হলো খালাস পেয়েছি, মানে তাকে ডিসচার্জ করে দিচ্ছে, 1 মাস হয়েছে, মানে কি সেনাবাহিনীতে তার ডিউটি শেষ, এখন সে অন্য কিছু করতে পারে। 1 মাস হলো, কতদিন হলো, 1 মাস হলো খালাস পেয়েছি। রাইফেল চালাতে পারো? কে জিজ্ঞেস করছে? আমাদের লেখক জিজ্ঞেস করছে। কাকে? আব্দুর রহমানকে। একগাল হাসলো, একগাল হাসা অনেকে কি কয় এগুলা, মানে আফগানিস্তানের মানুষ রাইফেল চালাইতে পারে না, আবার জিজ্ঞেস করতেছে রাইফেল চালাইতে পারো, সে হাসলো। আফগানিস্তানের বাচ্চারাও রাইফেল চালাতে পারে, বাচ্চারা হচ্ছে বন্দুক চালাইতে পারে, মেয়েরা তো পারে, সবাই পারে, ঠিক আছে। একগাল হাসলো, একগাল হাসা মানে কি, সে মানে খুব প্রাণবন্ত ভাবে হাসলো কথা শুনে, যে কি কয় এগুলা পাগলে। কি কি রাখতে জানো জিজ্ঞেস করলো আব্দুর রহমানকে। পোলাও, কোরমা, কাবাব, ফালুদা, এগুলা সবকিছুর সাথে আমরা পরিচিত। পোলাও, কোরমা, কাবাব, ফালুদা, মানে সে বলতেছে, আরো আরো বলছে, ধরো হচ্ছে এই জায়গাতে সে বলেই যাচ্ছে, মানে আরো অনেক কিছু সে রান্না করতে পারে, ঠিক আছে। তো এটা যখন বললো, তখন হচ্ছে আমাদের লেখক তাকে থামিয়ে দিল। লেখক বলল যে, আমি জিজ্ঞেস করলাম ফালুদা বানাতে তো বরফ লাগে, লেজিট কোশ্চেন। লেখক জিজ্ঞেস করলো ফালুদা বানাতে তো বরফ লাগে, ফালুদা বানাতে বরফ লাগে, তো আফগানিস্তানে তো গরম, তোমরা বরফ কোথায় কোথা থেকে পাও? বলছে যে মানে ফালুদা বানাতে বরফ লাগে, এখানে বরফ তৈরির কল আছে। বরফ তৈরির কল তো বোঝো, বরফ তৈরির যে ফ্যাক্টরি, তোমরা দেখছো না বরফ কেমন তৈরি করে, এরকম তোমার ওই যে নিচে কাঠের তক্তা থাকে, এগুলো উঠায়, উঠার পরে হইতেছে এগুলাতে পানি দেয়, তারপর আবার লাগায় রাখে, তারপর ঠান্ডা হয়। এরকম তোমার মনে করো যে বরফের চাক, যেগুলো আসলে স্বাস্থ্যকর নয়, এগুলো আমরা কোথায় দেখি, যে দেখবা রোজার সময় ইফতারের আগে এরকম বরফ কাইটা কাইটা ভেঙ্গা ভেঙ্গা বিক্রি করে, 10 টাকা 20 টাকা পিস করে। বা এই যে গ্যান্ডারি রস যে আমরা খাই, আখের রস, ওকে। তো আমি কিন্তু মনে করো যে মানে পড়াই, আমি টিচার, বাট আমি ঢাকায় বড় হয়েছি, তো আমি দেখবো হচ্ছে প্রচুর এরকম ক্যাজুয়াল ভাষায় কথা বলি, গ্যান্ডারি রস। হ্যাঁ, এমন না যে আমি জানি না আখের রস, কিন্তু আমার বলতে কমফোর্টেবল লাগে গ্যান্ডারি রস, ওকে। গ্যান্ডারি বলতে কমফোর্টেবল লাগে, তাই না? তো আমি ক্যাজুয়ালি কথা বলতে পছন্দ করি, তো গ্যান্ডারি রস বলো। তারপরে দেখবা হইতেছে বিভিন্ন জায়গায় এই যে তোমাদের এই যে গোলা বানায় না, তোমরা যে হাঁসের মতো গোলা খাও, রং দেওয়া গোলা, হ্যাঁ, খুবই অস্বাস্থ্যকর, কিন্তু খাইতে তো মজা, খেতে মজা। অস্বাস্থ্যকর হইলে কি হবে, খেতে মজা। সিরাপ এটা মনে করো যে চুজ করে দেওয়া লাগে আর কি, ওকে। মানে আমার সবগুলা ভাল লাগে না, ছোটবেলায় এরকম গরু ছাগলের মধ্যে এগুলা খাইছি, হ্যাঁ। স্ট্রিট ফুড উড়াই ফেলতাম খাইতে খেতে, পেটের 12টা বাজায় দিছি খাইতে খাইতে, এরকম একটা অবস্থা। হ্যাঁ, সাদমান আমারে নিয়ে একবার মক করছিল, প্রথমবার। সাদমান বলছিল যে আমি নাকি ডায়রিয়া খাই, হ্যাঁ। মানে টিএসসি তে আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি, টিএসসি তে নাকি ফুচকা বিক্রি করে ডায়রিয়া এগুলোর মধ্যে। হ্যাঁ, আমার কথা হচ্ছে যে ও তো অনেক স্বাস্থ্য সম্পন্ন না, ও তো অনেক হেলদি, হেলথ মেনটেন করে।
মিলায় দেখো, হ্যাঁ, আমার হেলথ আর ওর হেলথ মিলায় দেখো এক। দ্বিতীয়ত এই যে কালকে পোস্ট দিছে, হ্যাঁ, ফুড পয়জনিং হয়েছে নাকি, ফুড পয়জনিং নাকি হয়েছে, আল্লাহ মাফ করে দেখ, আল্লাহ সুস্থ করে দেখ, আমিন। হ্যাঁ, আমার তো ফুড পয়জনিং হয় না। ওকে, আর সবচেয়ে বড় কথা, হ্যাঁ, সবচেয়ে বড় কথা, বন্ধুরা নিয়ে একটু মজা করতেছি, হ্যাঁ, অন্য কিছু ভাইবো না। সবচেয়ে বড় কথা, এগুলা না খাইলে তো ভাই লাইফে কোনো মজাই নাই। এত স্বাস্থ্য চিন্তা করে লাভ আছে? ধুত্তরি। ছোট থেকে বড় হয়েছি যদি একটু ফুচকাই না খাই, হ্যাঁ, একটু চটপটি না খাই, একটু পাগলা পানি না খাই, আইস ললি যদি না খাই, হ্যাঁ, উল্টা পাল্টা এই যে তোমার হচ্ছে গোলা যদি না খাই, হ্যাঁ, তাহলে কি খাইলাম? পাগলা পানি, লাল পানি, যেটাই বলো না কেন, কি খাইলাম? কিছুই খাইলাম না। এটা কোনো স্টুডেন্ট লাইফ হইলো? ধুত্তরি। এত স্বাস্থ্য আমার লাগবে না। আমার একবার হচ্ছে জন্ডিস হয়েছিল, বাট আই এম হ্যাপি। সমস্যা নাই, খাইছি তো, টেস্ট করছি। ইটস ইম্পর্টেন্ট ভাই। এই স্বাস্থ্য সচেতনতা দিয়ে কিছু এত হয় না, দরকার আছে। এখন আমার এই বয়সে আইসা আইসা স্বাস্থ্য সচেতন হওয়ার দরকার আছে। হ্যাঁ, স্বাস্থ্য সচেতন হওয়ার দরকার আছে এই বয়সে আইসা। ওকে, এত হিসাব করলে আমরা যে খাবার খাই বাজার থেকে কিনে, ম্যাক্সিমাম দেয়ার আর কেমিক্যালস। কোন গ্রেডের কি কেমিক্যাল ইউজ করে উই ডোন্ট নো, কোন ফরমালিন ইউজ করে উই ডোন্ট নো ভাই। এত স্বাস্থ্য সচেতন হয়ে খাইতে গেলে ক্ষেত খামারি কইরা, কৃষিকাজ কইরা ফসল ফলায় খাইতে হবে, ফসল ফলায় খাইতে হবে, বুঝছো? এই যে আমার এখন যে বয়স, এই বয়সে এসে হিসাব করে খাওয়া উচিত। ওকে, আমার 25 ক্রস হয়ে গেছে, এখন উল্টা পাল্লা খাইলে আমার সমস্যা। বাট তোমাদের প্রবলেম না, তোমরা খাইও, হ্যাঁ, বেশি উল্টা পাল্লা খাইও না। হ্যাঁ, দেখো, আমি কিন্তু বলছি খাইতে, বেশি খাইতে বলি নাই। ইফতারের আগে খাইও না, পরে খাইও। তো বলতেছে দেখো, এই দেখো, তোমাদের সাথে আড্ডা দিতে গেলে এই 1 ঘন্টার ক্লাসগুলো ভালো লাগে না আমার। ক্লাস হওয়া উচিত 1.5 ঘন্টা, তাইলে পড়ানো যায়, আড্ডাও দেওয়া যায়। তো বলে কেন এই পাগমানের পাহাড়ে, আচ্ছা দেখো, বলতেছে যে এখানে বরফ তৈরির কল আছে। কল মানে ফ্যাক্টরি, যেখানে বরফ তৈরি করা হয়। বলছে, আমাদের লেখক অবাক হইলো যে এই জায়গা থেকে বরফ তৈরির ফ্যাক্টরি আছে, তোমরা বরফ কোত্থেকে আনো? তো তখন আমাদের আব্দুর রহমান বললো, কিসের কল? কল লাগে না আমাদের। হ্যাঁ, তো আমাদের লেখক জিজ্ঞেস করলো যে তাহলে বরফ আসে কোত্থেকে, বরফটা কোত্থেকে আসে? আব্দুর রহমান বলল, কেন, ওই পাগমানের পাহাড় থেকে। পাগমান হচ্ছে পাহাড়ের নাম, পাগমান হচ্ছে পাহাড়ের নাম। ওই যে আমাদের খাজামোল্লা গ্রামের অতি নিকটেই হচ্ছে পাগমানের পাহাড়। বলে জানালা দিয়ে পাহাড়ের বরফ দেখিয়ে দিল, মানে গরমকালেও আশেপাশে যদি গরমও থাকে, পাহাড়ের চূড়ায় কিন্তু স্টিল বরফ জমে থাকতে পারে। এগুলা যখন তোমরা জিওগ্রাফি বা আবহাওয়া নিয়ে আরো পড়াশোনা করবা বড় হলে, তখনও ঠিক মতো বুঝবা। ঠিক আছে, যে নিচে গরম, পাহাড়ের পাদদেশে গরম, বাট উপরে ঠান্ডা হইতে পারে। ঠিক আছে, তো বলে জানালা দিয়ে পাহাড়ের দিকে দেখিয়ে দিল, মানে জানালা দিয়ে দেখাইলো, যে দেখানো হয়ে যায় পাগমানের পাহাড়। ঠিক আছে, তাকিয়ে দেখলুম, এই যে আমরা যেমন বলি দেখলাম, তারা বলতো দেখলুম। যদিও গ্রীষ্মকাল, তখন কোন কাল চলতেছিল? গ্রীষ্মকাল চলতেছিল। তবুও সবচেয়ে উঁচু নীল পাহাড়ের গায়ে, পাহাড়টা কোন কালারের ছিল? নীল পাহাড়। কোন পাহাড়? সবচেয়ে উঁচু পাহাড়। এর গায়ে সাদা সাদা বরফ দেখা যাচ্ছে, সাদা সাদা বরফ দেখা যাচ্ছে। তখন আমাদের লেখক আবার অবাক হইলো যে এত উপরে ওইটা বরফ নিয়ে নামতে নামতেই তো বরফ পানি হয়ে যাওয়ার কথা। আশ্চর্য হয়ে বললাম, বরফ আনতে ওই উঁচুতে চড়তে হয়? মানে এত উপরে ওঠো তোমরা বরফ আনার জন্য? বলে যে না সাহেব, আব্দুর রহমান বলল যে না, এরকম কিছু না। এর অনেক নিচে বড় বড় গর্তে শীতকালে বরফ ভর্তি করে রাখা হয়। মানে এরা কি করে সাইন্টিফিক ওয়েতে, মানে পাহাড়ের পাদদেশে শীতকালে তো পুরা পাহাড় জুড়েই বরফ থাকে। এরা পাহাড়ের পাদদেশে, মানে পাহাড়ের নিচে, পাহাড়ের গোড়ায় বড় বড় গর্ত করে এগুলার মধ্যে বরফ জমায় রাখে। বরফ জমায় রেখা ধরো কিছু দিয়ে চাপা দিয়ে রাখে, বরফটার গলে না। তাদের সিস্টেম আছে। আগের কালে যেরকম ধরো মাংস, যাতে কোরবানির পরে তো ফ্রিজ ছিল না, মাংস কেমনে রাখতো বলতো? জাল দিয়ে রাখতো না? দেখছো তোমরা কখনো যে মাংস জাল দিয়ে রাখে, ফ্রিজ নাই তাই? বা তোমার মনে করো লবণ দিয়ে রাখা হইতো, যাতে হচ্ছে তোমার মানে না হয়। ঠিক আছে, না হয়। এখন ওদের যেই বরফ, ওই বরফটা আনহেলদি না, ওটা ন্যাচারাল। ওকে, ন্যাচারাল ওয়েতে প্রিজার্ভ করা। আমরা যে বরফ খাই কারখানায়, ওগুলো অবশ্যই আনহেলদি। কি সব পানি দিয়ে করে, চাই না। মানে এসব খাবার তুমি আসলে বানাইতে দেখলে খাইতে পারবে না, তো বানাইতে না দেখাই ভালো। খাইতে মন চাইছে খায় ফেলো, যা হবে তা দেখা যাবে সকালে। ওকে, তো বরফ আনতে ওই উঁচুতে চড়তে হয়, বরফ আনতে উঁচুতে চড়তে হয়। এরপরে বললো যে শীতকালে বরফ ভর্তি করে রাখা হয়। এখন তাই খুঁড়ে গাধা বোঝাই করে নিয়ে আসা হয়। গাধা মানে কি? গাধার পিঠে চড়ায় নিয়ে আসা হয়। মানে খুঁড়ে বরফগুলা বাইরে করে যতটুকু লাগবে গাধার পিঠে চড়ায় নিয়ে আসা হয়। বরফ তো আর সাথে সাথে বের করলে গলে যায় না,
সময় লাগে। ইউজ করার আগ পর্যন্ত ধরো 2-3 ঘন্টা টাইমের ভিতরে ইউজ হয়ে যায়। ওকে, বুঝলাম। খবর টবর রাখে মানে আমাদের আব্দুর রহমান শুধুমাত্র যে সারাদিন কাজ করে এরকম না, আমাদের লেখক বুঝলো যে আব্দুর রহমান আশেপাশের জিনিসপত্রের খবরও রাখে। বললুম, তা আমার হাড়ি কুড়ি, হাড়ি মানে হচ্ছে বাসন কোসন, হাড়ি পাতিল। আমাদের লেখক তো ওই জায়গায় থাকবে, শিক্ষক যেহেতু শিক্ষকতা করতে গিয়েছেন, তাকে কাজ করতে হবে, তো তার তো একটু ওই যে হাড়ি পাতিলও দরকার, তাই না? হাড়ি কুড়ি, বাসন কোসন, বাসন কোসন তো তোমরা বুঝোই, প্লেট বাটি, তো কিছুই নেই, বাজার থেকে সবকিছু কিনে নিয়ে এসো তুমি। রাত্রিরের রান্না আজ আর বোধহয় হয়ে উঠবে না। বলছে রাত্রিরের মানে রাত্রের, মানে আমাদের লেখক বললো যে রাত্রে মনে হয় না তুমি আর রান্না করার সময় পাবা। আমাদের লেখকও ভালো আছে, তিনি বলছেন যে না, আচ্ছা ঠিক আছে, তুমি হয়তো, তিনি নিজেই বলতেছে যে তুমি হয়তো রাতে রান্না করার সুযোগ পাবা না, আচ্ছা ঠিক আছে, আজকে রাতে রান্না করার দরকার নাই, কালকে সকালে চা দিও, দুপুরে রান্না করো আগামীকাল। তো কাল দুপুরে রান্না করো, সকালে চা দিও। তো কোন সময় রান্না করতে বলছে? দুপুরে রান্না করতে বলছে, আর চা দিতে বলছে কখন? সকালে। এগুলো আমরা খেয়াল করব। টাকা নিয়ে চলে গেল আব্দুর রহমান, কিন্তু আব্দুর রহমান তো হরফুন মৌলা, মানে সে খুবই এক্সপার্ট। সে ওই দিন বাজারও করছে, বাজারগুলা বয়েও আনছে কাবুল থেকে 2.5 কিলোমিটার হেঁটে। ঠিক আছে, 2.5 কিলোমিটার না 2.5 মাইল ছিল, আরে আমি তো ভুলে গেছি, যে কনফিউজড হয়ে গেলাম। 2.5 কিলো ছিল নাকি 2.5 মাইল ছিল? চলো আমরা হচ্ছে আবার দেখে নেই, এবার দেখার পরে তুমিও ভুলবা না, আমিও ভুলবা না। ঠিক আছে, 2.5 মাইল, 1.61 কিলোমিটার। 1 কিলো মানে 1 মাইল সমান সমান 1.61 কিলোমিটার, ছোটবেলায় মুখস্থ করাইছিল কে জানি। তো সকালবেলা চা দিও, টাকা নিয়ে চলে গেল। সে ওই রাতের ভিতরে সব বাজার সদাই করে ওগুলা বয়ে নিয়ে এসে রান্না করে আমাদের লেখকরে খাওয়ায় ঘুম পাড়ায় দিছে। ওকে, দেখো, বেলা থাকতেই কাবুলে রওনা দিল। বেলা থাকতেই কাবুলে রওনা দিল মানে আমাদের লেখক কাবুলের দিকে যাচ্ছিল কোন একটা কাজে। বেলা থাকতে মানে কি? আলো থাকতে থাকতে। তো কখন রওনা দিল? বেলা থাকতেই কাবুলে রওনা দিল, মানে আলো থাকতে থাকতে কাবুলে রওনা দিল। 2.5 মাইল রাস্তা, মৃদু মধুর ঠান্ডায় গড়িয়ে গড়িয়ে পৌঁছাবো। ঠিক আছে, ভাল লাগতেছে না, এই জায়গায় তো লেখা ছিল 2.5 মাইল, ওয়েস্ট অফ টাইম। 2.5 মাইল রাস্তা, মৃত মধুর ঠান্ডায় গড়িয়ে গড়িয়ে পৌঁছাবো। ঠিক আছে, মৃত মধুর ঠান্ডায় মানে ধরো হচ্ছে আস্তে আস্তে বেলা নামতেছে, ঠান্ডা লাগা শুরু করছে। তো মৃদু মধুর, মৃদু মানে হচ্ছে হালকা, মধুর মানে তো বোঝাই, মানে ভাল লাগতেছে। কিছু ঠান্ডা বাতাস আছে না যে ভাল লাগে, বেশি ঠান্ডা না আবার কমও না, ভালো লাগে। তো ঠান্ডায় গড়িয়ে গড়িয়ে পৌঁছাবো। গড়িয়ে গড়িয়ে মানে কি? গড়ায় গড়ায় কি যাওয়া যায় না? এটা হচ্ছে লেখকের লেখার একটা মজার ওয়ে। কই শুয়ে শুয়ে যাবো গা, কই সকালে স্কুলে যাবি না? হ্যাঁ শুয়ে শুয়ে যাবো গা। কই তুই বাসে যাবি কেমনে? 7টায় যাবো। বাড়িতে গেছিস কেমনে? উইরা উইরা আইছি, এরকম। হ্যাঁ, তো গড়িয়ে গড়িয়ে পৌঁছাবো। পথে দেখি এক পর্বত প্রমাণ বোঝা নিয়ে, মানে পর্বত প্রমাণ মানে পর্বতের মতো, পর্বতের মতো বোঝা নিয়ে আব্দুর রহমান ফিরে আসছে। মানে এত বোঝা কাঁধে নিয়ে, বাজার সদাই যত প্রয়োজনীয় জিনিসপত্র লাগে, ঠিক আছে, কার মতো? বাহুবলীর মতো। ঠিক আছে, অমরেন্দ্র বাহুবলী। হ্যাঁ, অমরেন্দ্র বাহুবলী করছিল না এটা? হ্যাঁ, নাকি মহেন্দ্র বাহুবলী করছিল, না ওর বাপ করছিল? এই যে শিব, এটা যে তুলছিল শিবের নাকি জানি। ওকে, তো এটা হইতেছে তোমার নিয়ে আব্দুর রহমান ফিরে আসছে। ওকে, তো জিজ্ঞেস করলাম কি এত বোঝা বইবার কি দরকার ছিল? বলতেছে তুমি এত কিছু নিয়ে কেন আসতেছো? বাট আমাদের আব্দুর রহমান তো অজয় মহেন্দ্র বাহুবলী করছিল। আচ্ছা ঠিক আছে, তো বলছে যে তুমি এত বোঝা নিয়ে কেন আসছো? আরে কোনো কিছু দিয়ে নিয়ে আসতা, একটা মুটে ভাড়া করলেই তো হতো। মুটে মানে হচ্ছে কুলি, মুটে, মুটে মানে যারা বোঝা বহন করে। ঠিক আছে, টাকার বিনিময়ে দেখছো তোমরা কত কিছু জানো, পড়াশোনা পারো না কিন্তু এগুলা জানো। কুলি আর কি, টাকার বিনিময়ে যারা বোঝা বহন করে, ও সেটা মুটে ভাড়া করলেই তো হতো। বাট আব্দুর রহমান মনে করছে যে আমার মালিক আমার টাকা দিছে বাজার করতে, আমি মুটে কেন ভাড়া করবো, আমি আছি কেন, আমি তো নিব। পরে আব্দুর রহমান নিজে মজা করেই বলছে যে মানে যখন জিজ্ঞেস করছে যেটা মুটে ভাড়া করলেই তো পারতা, নিজে এত কিছু নিয়ে আসছে কেন? তখন আব্দুর রহমান বলছে যে সাহেব, যেই ভার আমি নিতে পারি না, ওটা পুরো আফগান কেমনে নিবে? মানে বলতেছে, সে বুঝাইলো যে এই এত ভারী জিনিস এটা শুধুমাত্র আমার পক্ষেই ক্যারি করা পসিবল, অন্য কেউ পারবে না। তো তারপরে সে বলল, মানে যা বললো তার অর্থ, সে যে মোট বইতে পারে না, মানে যেটা হচ্ছে সেই ঠিক মতো বইতে পারতেছে না আব্দুর রহমান, সে মোট কাবুলে বইতে যাবে কেন? মানে কাবুল কেন এটা বইতে যাবে? মানে কাবুলের মানুষ এটা কেমনে বইবে? মানে সে যে এই যে এত ভারী জিনিসপত্র আব্দুর রহমান এত কষ্ট করে তুলতেছে, তারই কষ্ট হচ্ছে আবুল, মানে তোমার যে কাবুলের মানুষ তো সেটা আরো নিতে পারবে না। এই জন্য বলতেছে যে যে মোট বই, সে যে মোট বইতে পারে না, সে মোট কাবুল বইতে যাবে কেন? কাবুল কেন ওই মোট বইতে যাবে? ঠিক আছে, সে একাই হচ্ছে, যেটা শুভশ্রী বললো লাস্টে, যে একাই হচ্ছে এটা করতে ক্যাপেবল, অন্য কেউ ক্যাপেবল না।
আমি বললাম দুজনে ভাগাভাগি করে নিয়ে আসতে। বলছে যে দুইজন ভাগাভাগি করে নিয়ে আসতা, ঠিক আছে, তুমি মুটেরে কিছু দিতা, তুমি নিজে কিছু নিতা, ওকে। ভাব দেখে বুঝলুম অতটা তার মাথায় খেলেনি, মানে তার মাথায় আসেই নাই। তার মাথায় জাস্ট আসছে আমার মালিক আমাকে টাকা দিছে, আমি এই টাকা দিয়ে বাজার করব, শেষ। বাকিটা কি করব না করব বাসায় কেমনে নিব এটা পরে দেখা যাবে, ওকে। অথবা ভাববার প্রয়োজন বোধ করেনি, ভাববার প্রয়োজন বোধ করেনি, মানে চিন্তা করেনি, মানে ভাবছে যে ধরো আমার যে কাজে পাঠাইছে ওই কাজ করে আমি চলে যাই। বোঝাটা নিয়ে আসছিল, মানে বোঝাটা নিয়ে আসছিল জালের প্রকাণ্ড থলেতে করে, মানে নেটের ব্যাগ, নেটের বিশাল ব্যাগের মধ্যে করে সে হচ্ছে তোমার এই বোঝাটা নিয়ে আসছিল। তার ভিতরে তেল নুন লকড়ি সবই দেখতে পেলাম, মানে সব কিছু একসাথে, খাবার দাবার চাল ডাল যা যা লাগে, তেল আছে নুন আছে লবণ আছে, লকড়ি মানে হচ্ছে লাকড়ি। লাকড়ি ছিল না তোমরা, যে লাকড়ি দিয়ে রান্না করে, লাকড়ি পোড়ায় রান্না করে, সেই লাকড়ির কথা বলা হচ্ছে। সেখানে তো আর গ্যাস নাই, তখনকার সময় ছিল না। আমি ফের চলতে আরম্ভ করলে বলল, সাহেব রাত্রি বাড়িতেই খাবেন, ঠিক আছে সাহেব, রাত্রে বাড়িতেই খাবেন, ওকে। বলতেছে যে রাত্রে বাড়িতে খাবেন, মানে সে ফের চলতে আরম্ভ করলো। মানে হয়তো আমাদের লেখক আবার কাবুলের দিকে যাওয়া শুরু করছিল, লেখক হয়তো আবার কাবুলের দিকে যাওয়া শুরু করছিল। মানে সে ভাবছিল আজকে রাত্রে যেহেতু রান্না হবে না, আমি কাবুলে গিয়ে খাই, কারণ রাতে তো খাওয়া লাগবে, না খেয়ে কি থাকতে পারবে, ক্ষুধা লাগে না, ক্ষুধার জ্বালা তো মানুষ নিতে পারে না। তো সে ভাবলো যে রাতে যেহেতু রান্না করতে পারবে না আব্দুর রহমান, আমি কাবুলে গিয়ে খাই। তো সে যখন আবার যাওয়া শুরু করলো তখন আব্দুর রহমান বলল, সাহেব রাত্রে বাড়িতেই খাবেন, ঠিক আছে, মানে কি রাতেই হচ্ছে বাড়িতে রান্না হবে, আপনার অন্য জায়গায় যাওয়া দরকার নেই খাওয়ার জন্য। খুব বেশি দূর যেতে হলো না, লবি দরিয়া অর্থাৎ কাবুল নদীর পারে পৌঁছতে না পৌঁছাতেই দেখি মসিয়ে, মসিয়ে মানে মিস্টার মসিয়ে, ঠিক আছে, মসিয়ে জিরা টাঙা, টাঙা মানে ঘোড়ার গাড়ি, হাঁকিয়ে মানে টাঙা চালিয়ে টকবক মানে টকক বকক কিছু একটা টকবক টকবক করে বাড়ি ফিরছে। মানে যখন হচ্ছে তারা ব্যাক করতেছিল, মানে আমাদের আব্দুর রহমান তো টাকা নিয়ে আগেই চলে গেছে, গিয়া বাজার করছে, বাজার করে ব্যাগ আসতেছিল। আমাদের লেখক হচ্ছে কাবুলের দিকে যাচ্ছিল খাইতে, পথিমধ্যে দেখা, তখন আব্দুর রহমান বলল যে সাহেব যাওয়া লাগবে না, বাড়িতেই খাবেন। তারপর তারা আবার তাদের বাড়ির দিকে যাওয়া শুরু করলো। কাবুল নদী, লবি দরিয়া বলা হয় এটাকে, কাবুল নদীর কাছে এসে অধ্যাপক জিরারের সাথে দেখা হইলো, বুঝতে পারছো? এটাই বলতে দেখো যে খুব বেশি দূর যেতে হলো না, লবি দরিয়া অর্থাৎ কাবুল নদীর পারে পৌঁছতে না পৌঁছতেই দেখি মসিয়া, মসিয়া মানে মিস্টার, জনাব বুঝায়, জনাব, জনাব জিরার টাঙা হাঁকিয়ে ঘোড়ার গাড়ি চালিয়ে টকবক টকবক করে বাড়ি ফিরছেন, টকবক করে করে বাড়ি ফিরছেন। কে? অধ্যাপক জিরার। কলেজের বড় কর্তা বা বস হিসেবে আমাকে তিনি বেশ দু এক প্রস্থ ধমক দিয়ে বললেন, মানে কি সে হচ্ছে আমাদের লেখককে বস, যেহেতু সে আমাদের লেখকের বস বা সে কলেজের বড় কর্মকর্তা, সেই হিসেবে আসে না, সিনিয়ররা জুনিয়রদেরকে একটু মনে করো যে বকাঝকা দেখে, এই ধুত এটা কি করছো, থাপ্পড় মেরে দাঁত ফেলাই দিব, এটা কোনো কাজ হলো, এরকম। তো কলেজের বড় কর্তা মানে বড় কর্তা বলতে কি বড় অফিসার বা বস হিসেবে, নিজের বস মানে আমাদের লেখকের বস হিসেবে আমাকে তিনি বেশ দু এক প্রস্থ ধমক দিয়ে বললেন। কয়টা ধমক দিল? কাবুল শহরে নিশাচর হতে হলে যে তাগত ও হাতিয়ারের প্রয়োজন সে দুটোর একটাও তোমার নেই। দিল না পচায়, দিচ্ছে একদম পচায় দিচ্ছে। মানে আমাদের লেখক এমনি দেখতে একটু ছোটখাটো ছিলেন, বুঝছো? মানে আমাদের লেখক দেখতে একটু ছোটখাটো ছিলেন এবং তিনি আসলে অত শক্তি সমর্থ মানুষও ছিলেন ছিলেন না, ঠিক আছে। দিল পচায়, বললো যে কাবুল শহরে নিশাচর হতে হলে, মানে নিশাচররা কি করে? রাতে ঘোরে দিনে ঘুমায়। নিশাচর মানে কি? যারা রাতে জেগে থাকে। এখন আমাদের লেখক তো আর রাতে জেগে থাকার মানুষ না। সে এমন সময় কাবুলের দিকে যাচ্ছিল তখন যে তার যে আস্তে আস্তে সন্ধ্যাই হয়ে যাবে, যে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে। তো বলতেছে যে মানে কাবুল শহরে নিশাচর হতে হলে যে তাগত, তাগত মানে তাকাত শক্তি, যে স্ট্রেংথ এবং হাতিয়ার মানে যে অস্ত্র প্রয়োজন সে দুটার একটাও হচ্ছে তোমার নাই। মানে আমাদের লেখকরে বলছে যে কাবুল শহরে রাতের বেলা তুমি যদি বাইচা ফিরতে চাও, তোমার যতটুকু শক্তি আর যতটুকু অস্ত্র থাকা দরকার দুটার একটাও তোমার নাই। কি করতে বেরিয়েছো তুমি? পাগল তুমি? মাথায় সমস্যা? তুমি এই টাইমে কাবুলের দিকে যাচ্ছিলা? দেওয়া দরকার ধরে একটা বকা। তো বসকে খুশি করার জন্য যার ঘটে ফন্দি ফিকিরের অভাব, ঘটে মানে হইতেছে ধরো যার কালেকশনে ফন্দি ফিকিরের অভাব। ফন্দি ফিকির মানে হচ্ছে তোমার টেকনিক। অনেকে দেখবা বস টস সিনিয়রদেরকে একদম তেলায় মাথায় তুলে ফেলতে পারে। আরে ভাই ভাই, আপু, স্যার, আল্লাহ স্যার কি বলেন, আমি এগুলা পারি না। হ্যাঁ, আমার এগুলা মানে মাথা থেকেই আসে না। বাট এগুলা ভালো স্কিল, এগুলো লাইফে অনেক কাজে লাগে। কিন্তু চাটুকারি তো আমার পছন্দও না, কিন্তু এগুলো অনেক কাজে লাগে। দেখবা অনেক চাটুকার মানুষ তেল মেরে তোমার থেকে অনেক দূর আগায় গেছে, অনেক অনেক কিছু হাসিল করে নিছে।
লাইফে, দেখবা তুমি আশেপাশে দেখবা। ওকে, তো বসকে খুশি করার জন্য যার ঘটে ফন্দি ফিকিরের অভাব, মানে আমাদের লেখক হচ্ছে আমার মতো, যে তার ঘটে মানে তার কালেকশনে এরকম কোনো টেকনিক নাই যে ওই মোমেন্টে সে নিজেকে সেভ করবে, বসকে এমন কিছু বলবে যে বস হচ্ছে কনভিন্স হয়ে যায়। তো তার পক্ষে কোম্পানির কাজ হচ্ছে তর্ক না করা। তার পক্ষে কোম্পানির কাজ হচ্ছে তর্ক না করা, মানে কোম্পানির কাজ মানে হচ্ছে কি উত্তম দায়িত্ব আর কি, এক কথায় বোঝায়। তো যার আসলে বসকে কনভিন্স করার টেকনিক জানা নাই, তার উত্তম দায়িত্ব হচ্ছে বস বকাঝকা করলেও চুপ থাকা। বস বকাঝকা করলেও চুপ থাকা, কারণ কি তার কিছু বলার নাই, এমন কিছু সে বলতে পারবে না যেটা বললে তার বস একদম কনভিন্সড হয়ে যাবে, বুঝতে পারছো? তো বিশেষ করে যখন বসের উত্তমার্ধ, উত্তমার্ধ মানে বেটার হাফ, উত্তমার্ধ মানে বেটার হাফ মানে কি সহধর্মিণী মানে ওয়াইফ, বিশেষ করে বসের ওয়াইফও তার পাশেই বসে আছে। তো বসের ওয়াইফ যখন বসের পাশে বসে আছে, বসের ভাব তো এমনিই বেশি। বস যখন তাকে বকাবকি দিচ্ছে তখন আসলে বসের ওয়াইফের সামনে কিছু উত্তর করা উচিত হবে না, ভদ্রতা দেখায় না আর কি। তো তার বসের ওয়াইফ পাশে বসে বলতেছে কি উই সার্টেন মা এভিদ মা, অর্থাৎ অতি অবশ্য, সার্টেনলি এভিডেন্টলি, ফ্রেঞ্চে বলছে আর কি এই কথাটুকু, এই যে উই সার্টেন মা, ঠিক আছে, উই মানে ইয়েস ধরো হচ্ছে, ওকে উই সার্টেন মা এভিদ মা, এটা হচ্ছে ফ্রেঞ্চে বলছে। তার বউ তো ফ্রেঞ্চ, আমাদের অধ্যাপক জিরা, অধ্যক্ষ জিরারা হচ্ছে ফ্রান্সের মানুষ। অর্থাৎ অতি অবশ্য, হ্যাঁ তার স্বামী যেটা বলছে তার সাথে সে পুরাপুরি এগ্রি করছে, অতি অবশ্য, ঠিক আছে, সার্টেনলি, নিশ্চিত ভাবে, এভিডেন্টলি, অবশ্যই এমনই হবে। তোমার তো এগুলো নাই, তোমার না আর্মস আছে না তোমার হচ্ছে আর্মে জোর আছে, তুমি পারবা না, তোমাকে মাইরা ফেলবে মানুষজন, ডাকাতি করে ছিনতাই করে তোমার নিয়ে যাবে, ওকে বানায় প্যাকেট করে দেশে পাঠিয়ে দিবে, বুঝবাও না, বলে তার কথায় সায় দেন, মানে স্বামীর সাথে কথায় সায় দিল। তো সে ভাবতেছে ওরে কি লাভি ডাভি কাপল, রোমিও জুলিয়েট, বাবারে স্বামী একটা কথা কইছে আর বউ একদম সাথে সাথে এগ্রি করা শুরু করছে। আজকালকের বউরা কি করে, স্বামী কিছু একটা বললে আরো দুইটা কথা বলে, যে তুমি কিছু জানো, কিছু পারো, কিছু বোঝো, আইসে কথা কইতে, সব জানতা, ঠিক আছে, আইসে কিছু বোঝে না তাও কথা বলে। তো সে ভাবলো আরে কি, মানে রোমিও জুলিয়েট, সে ভাবতেছে যে সে ভাবলো ইংল্যান্ডে মাত্র একবার ভিক্টোরিয়া আলবার্ট আতাত হয়েছিল, শুনতে পাই ফ্রান্সে নাকি নিত্য নিত্যি, ঠিক আছে, নিত্য নিত্যি ঘরে ঘরে, মানে কথাটা বোঝো, ইংল্যান্ডের রানী ছিলেন হচ্ছে ভিক্টোরিয়া, ভিক্টোরিয়ার, ইংল্যান্ডের রানী ছিলেন হচ্ছে ভিক্টোরিয়া, ভিক্টোরিয়ার স্বামী হচ্ছে ছিলেন আলবার্ট। তো তাদের ভিতরে ভালোবাসার এত সুসম্পর্ক ছিল যেটা আসলে বিরল, যেটা রেয়ার, যেটা ধরো সচরাচর ইংল্যান্ডের রাজা রানীর মধ্যে দেখা যায় না, ঠিক আছে, মানে তাদের ভিতরে ভালোবাসা, রোমান্টিসিজম অনেক বেশি ছিল। তো বলতেছে যে ইংল্যান্ডে, ইংল্যান্ড মাত্র একবার ভিক্টোরিয়া আলবার্ট আতাত হয়েছিল, মানে ইংল্যান্ডে একবার, ইংল্যান্ড বলছে কিন্তু কি ইংল্যান্ডও বলে নাই, তারা ইংল্যান্ড বলতো। তো ইংল্যান্ডে মাত্র একবার এরকম একটা রোমান্টিক কাহিনীর ব্যাপারে জানা গেছে, সেটা হচ্ছে কি বলা হচ্ছে ওইটাকে ভিক্টোরিয়া আলবার্ট আতাত, মানে তাদের ভিতরে যে হচ্ছে তোমার সম্পর্ক বা তাদের যে ভালোবাসার সম্পর্ক সেইটা, ঠিক আছে। তো শুনতে পাই ফ্রান্সে নাকি নিত্যি নিত্যি ঘরে ঘরে, মানে ফ্রান্সে নাকি এরকম গভীর ভালোবাসা ঘরে ঘরেই দেখা যায়, মানে ফ্রান্সের মানুষজন একটু রোমান্টিক, তারা, তাদের নাকি ঘরে ঘরে ভালোবাসে, মানে তারা নর্মালি হচ্ছে তাদের পার্টনারকে অনেক বেশি ভালোবাসে বা অনেক বেশি সাপোর্ট করে, এটা তাদের কালচার বা তাদের মাইন্ডসেটই এরকম। তো এটা দেখে তার এটা মনে পড়লো যে ও আচ্ছা এরা তো লাভ বার্ড, স্বামী যা বলবে ওয়াইফ তাতে সায় দিবে, ওয়াইফ যা বলবে স্বামী তাতে সায় দিবে, নর্মাল। ওকে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আগামী আমরা ঈদের পরে পড়াশোনা করব, নামাজের সময় হয়ে গিয়েছে, আজান দিয়ে দিয়েছে, 4:30 বাজে, 4:45-এ জামাত। তো সবাই হচ্ছে ঈদের শুভেচ্ছা নিও, ঈদ মোবারক, ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে গেলে সেফলি যেও, তোমাদের যাত্রা শুভ হোক, কোনো দুর্ঘটনা না ঘটুক দোয়া করি, এবং সালামি দিব না, কারণ এত মানুষকে সালামি দেওয়া যাবে না। ওকে, দেখা হবে ইনশাল্লাহ খুব শীঘ্রই, সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক, টাটা। এসিএস রে জিগাও নক দিয়ে কবে বন্ধ দিবে। হুম, ও ভালো দেখে জেমস দিয়ে দিবে, ইয়ামিন ভাই রিপ্লাই দিছে।